সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 এর পাঠ। তো অনুশীলনী 1.1-এ আমরা সেট থিওরি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং সেট থিওরির অনুশীলনী 1.1-এর প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আজকে অনুশীলনী 1.2 এর প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা প্রথম দিকে আগে এই অধ্যায়ের থিওরিগুলো সম্পর্কে ভালো করে জানব, তারপরে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব। তো 1.2-এ আমরা অন্বয় ফাংশন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। তো প্রথমে আমরা জানব অন্বয় সম্পর্কে। তো অন্বয় সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে কার্তেশীয় গুণজ সেট সম্পর্কে। তো কার্তেশীয় গুণজ সেট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি অনুশীলনী 1.1 এর আলোচনায়, অর্থাৎ গত লেকচারে। তো কার্তেশীয় গুণজ সেটে আমরা দেখিয়েছিলাম যে দুইটা সেট যদি হয়, ধরে নিলাম এ একটি সেট 1, 3, 5 যার এলিমেন্ট এবং বি আরেকটি সেট যার এলিমেন্ট হচ্ছে 2, 6, 10 এবং 14। তো এ ক্রস বি এর কার্তেশীয় গুণজ সেট করলে আমরা পাই এই ধরনের ক্রমজোড়গুলো, অর্থাৎ ক্রস করলে আমরা এই ধরনের উপাদানগুলো পাবো। যেখানে আমরা গত লেকচারে বলেছিলাম এই উপাদানগুলোকে বলা হচ্ছে কার্তেশীয় গুণজ সেটের অর্থাৎ সদস্য ক্রমজোড়। এগুলোকে হচ্ছে এই সদস্যগুলো ক্রমজোড় আকারে এক একটা জোড় আকারে আছে। তো এই ক্রমজোড়গুলোকে আমরা সাধারণভাবে প্রকাশ করেছিলাম এক্স, ওয়াই দিয়ে। তো এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে প্রথম এই ক্রোমোজোমের প্রথম উপাদান এবং ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান। যেই এক্সটা আবার এসছে, প্রথম উপাদানটা আসছে কোথার থেকে? এ সেট থেকে, এবং দ্বিতীয় উপাদানটা আসছে বি সেট থেকে। এখন এই কার্তেশীয় গুণজ সেটের উপর যখন আমরা কোনো শর্ত আরোপ করব, অর্থাৎ কোনো একটি শর্ত সাপেক্ষে এই কার্তেশীয় গুণজ সেটটাই হয়ে যাবে একটা অন্বয়। অর্থাৎ এই কার্তেশীয় গুণজ সেটের উপর আমরা যে কোনো শর্ত আরোপ করতে পারি। সেই শর্তটা ধরে নিলাম এই কার্তেশীয় গুণজ সেটটা এবার আমরা বিবেচনা করব এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এর যে ক্রমজোড়গুলো আছে সেই ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হবে দ্বিতীয় উপাদানের চাইতে বড়। এই শর্তে আমরা কতকগুলো ক্রমজোড় পেয়েছি। এই ক্রমজোড় যুক্ত অর্থাৎ এই ক্রমজোড় সম্বলিত একটা যেই সেট পেলাম সেই সেটটাই হবে একটা অন্বয়। অর্থাৎ কার্তেশীয় গুণজ সেট থেকেই কিন্তু আসছে এই অন্বয় বা রিলেশন। আবার আমরা এক্স ইজ লেস দেন ওয়াই এই শর্ত সাপেক্ষে এ ক্রস বি থেকে আমরা কতগুলো ক্রমজোড় পেলাম, তাহলে এটা একটা অন্বয়। আবার আমরা ধরে নিলাম আরেকটি শর্ত ওয়াই ইকুয়াল টু 2x। তো এই শর্ত অনুসারে আমাদের অন্বয় পাচ্ছি আমরা কি? R3 ইকুয়াল, অর্থাৎ দ্বিতীয় উপাদানটা হবে প্রথম উপাদানের দ্বিগুণ। তাহলে এই শর্ত যদি আমরা এই সেটে আরোপ করি তাহলে আমরা কি কি ক্রমজোড় পাবো? দ্বিতীয় উপাদান প্রথম উপাদানের দ্বিগুণ 2, এটা আমরা নিব 1, 2। তারপরে এখানে আমরা পাবো 3, 6, অর্থাৎ 3 দুগুণ 6। এখানে আমরা পাচ্ছি 5, 10। আর কোনো উপাদান আমরা পাচ্ছি না। আমরা ভিন্ন ভিন্ন শর্ত আরোপ করছি, তখন এখানে আমরা একটা অন্বয় পেলাম, এখানে একটা অন্বয় পেলাম, এখানে একটা অন্বয় পেলাম। একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে এই রিলেশনগুলো আবার হয়ে যাবে ফাংশন। তো নির্দিষ্ট বৈশিষ্ট্যটা কি? এই অন্বয়গুলোর সদস্য যেই ক্রমজোড়গুলো আছে এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই অন্বয়টাকে আমরা বলবো ফাংশন। আবারও বলছি, এই যে অন্বয়গুলো পেলাম এই অন্বয়গুলোর সদস্য ক্রমজোড়গুলোর, অর্থাৎ এই অন্বয়ের সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেই অন্বয়গুলো হবে ফাংশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন না, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক সদস্য ক্রমজোড় আছে, তাহলে সেইগুলো ফাংশন হবে না। যদি প্রথম উপাদান এখানে 3 আছে, এখানে 5 আছে, আবার এটাতে আছে 1, 3, 5, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের এই R3 একটা ফাংশন হবে এবং এখানে R1 একটা ফাংশন হবে, কিন্তু R2টা কোনো ফাংশনের মধ্যে পড়ছে না। তাহলে আমরা পাচ্ছি কার্তেশীয় গুণজ সেট থেকে যখন আমরা শর্ত আরোপ করছি তখন সেই সদস্য ক্রমজোড়গুলো কিছু কিছু সদস্য ক্রমজোড়গুলোকে নিয়ে একটা সেট পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে অন্বয়। এবং অন্বয় একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ অন্বয়ের সদস্য ক্রমজোড়গুলোর মধ্যে প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে সেই অন্বয়টাকে আমরা বলবো ফাংশন। তো এই অন্বয়টা আমরা পেয়েছিলাম কোথার থেকে? যেখানে এ সেট ছিল 1, 3, 5 এবং বি সেট ছিল 2, 6,
10 14 এরকম আমাদের দুটা সেট ছিল। তো আমরা একটি অন্যয়কে বা ফাংশনকে এভাবে আমরা লিখতে পারি, এফ দিয়েও লিখতে পারি আমরা। তো এটা আমরা লিখি আরেকবার। তো এই অন্যয়টা কখন গঠিত হয়েছিল? এই দুটার সেটের কার্তেশীয় গুণজ সেট আমরা যেটা পেয়েছিলাম তার উপর সেই সদস্য ক্রমজোড়গুলোর উপর আমরা y ইকুয়াল 2x এই শর্তটা আরোপ করেছিলাম, যেখানে আমাদের প্রথম উপাদানটা এ সেট থেকে নেওয়া এবং দ্বিতীয় উপাদানটা কোথার থেকে নেওয়া? বি সেট থেকে নেওয়া। তাহলে আমরা এই অন্যয়টাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, বা ফাংশনকে আমরা এভাবে প্রকাশ করব এফ অফ এক্স দ্বারা বা জি অফ এক্স দ্বারা ইত্যাদিভাবে আমরা প্রকাশ করতে পারি। তো আমরা এটাকে আমরা এ থেকে বিতে বর্ণিত এভাবে আমরা প্রকাশ করব এফ সাচ দ্যাট এই ফাংশনটা এ থেকে বিতে বর্ণিত এবং এই ফাংশনটা y ইকুয়াল 2x দ্বারা সংজ্ঞায়িত। এভাবে আমরা একটা ফাংশনকে বা অন্যয়কে আমরা লিখতে পারি। একটা অন্যয় সেটা ফাংশন হতেও পারে, নাও পারে, তবে অন্যয় এবং ফাংশনকে প্রকাশ করার ধরনটা একই। আমরা এভাবেও প্রকাশ করতে পারি এফ অফ এক্স সাচ দ্যাট এ থেকে বিতে বর্ণিত এবং এফ অফ এক্সটা 2x দ্বারা সংজ্ঞায়িত। এভাবে আমরা লিখতে পারি এটা। এখানে ফাংশনের বা অন্যয়ের সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদানকে নিয়ে একটা সেট গঠন করলে সেই সেটটাকে আমরা বলবো ডোমেন বা ডোম অফ এফ ইকুয়াল 1 3 5 এবং দ্বিতীয় উপাদানকে নিয়ে যে আমরা সেট তৈরি করতে পারি এখানে 2 6 10 এটাকে বলা হচ্ছে রেঞ্জ বা রেঞ্জ অফ এফ। তাহলে প্রথম উপাদানকে নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানকে নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে সেই অন্যয় বা ফাংশনের রেঞ্জ। আসলে এই অন্যয়টি গঠিত হয়েছিল এ ক্রস বি সেটের উপর y ইকুয়াল 2x শর্ত আরোপ করে। তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, যেখানে এ সেট এটা হচ্ছে বি সেট। তো এ সেটের উপাদানগুলো ছিল 1 3 5 এবং এই অন্যয়ের সদস্য ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদানটা আছে কোন সেটের মধ্যে? বি সেটের মধ্যে। তো বি সেটের এলিমেন্টগুলো ছিল 2 6 10 14। তো এইটাই হচ্ছে আমাদের এ থেকে বিতে বর্ণিত একটি ফাংশন। তো এ থেকে বিতে বর্ণিত ফাংশনটি কোন শর্ত আরোপ করে আমাদের তৈরি করছিলাম আমরা? y ইকুয়াল 2x, যেখানে আমি যদি 1 এই সমীকরণে বসাই, ফাংশনের বর্ণিত সমীকরণ যেটা আছে সেখানে যদি আমরা ইনপুট করি তাহলে 1 এর জন্য আমরা পাচ্ছি 2, 3 এর জন্য 3 দুগুণ 6, 5 দুগুণ 10 আমরা এভাবে পাচ্ছি। তাহলে আমাদের এই যে ডোমেনের প্রত্যেকটা উপাদান যদি আমরা এই ফাংশনের যেই সমীকরণ আছে, ফাংশনের যে বর্ণনাকারী সমীকরণ আছে, ফাংশনটা যে আউটপুট পাওয়া যাবে যে সমীকরণের মাধ্যমে, সেখানে যদি আমরা ইনপুট করি তাহলে আমরা সেই দ্বিতীয় উপাদানগুলো পাচ্ছি, অর্থাৎ রেঞ্জগুলো পাচ্ছি। তো এখানে একটা বিষয় হচ্ছে বি সেট কিন্তু আমাদের রেঞ্জ না, বি সেটটাকে বলা হচ্ছে কোডোমেন। তো আমাদের এই কোডোমেনের মধ্যে যেই উপাদানগুলো আমরা আউটপুট হিসেবে পেয়েছি সেই উপাদানগুলোকে বলা হচ্ছে রেঞ্জ। তো এখানে 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য এবং 5 এর জন্য পেয়েছি, যেখানে 14 এই এলিমেন্টটা আমাদের নাই, তার জন্য কোনো ইনপুট নাই, কিন্তু সেটা হতে পারতো, সম্ভাব্য মান এখানে সেটা 14টা আমরা পেতে পারি। অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা উপাদানকে ইনপুট করলে যে আউটপুট পাওয়া যায় তাদেরকে নিয়ে গঠিত সেটই হচ্ছে রেঞ্জ। এখানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যেই আউটপুট পাওয়া যায় সেটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু, বা এটাই হচ্ছে ইমেজ।
তো 1 এর জন্য ইমেজ কি 2, 3 এর জন্য ইমেজ হচ্ছে 6 এবং 5 এর জন্য ইমেজ হচ্ছে 10। আবার বিপরীতভাবে বলা যায় 2টা কার ইনপুটের মাধ্যমে এসছে, 1 এর জন্য এসছে, তো 1টাকে বলা হচ্ছে প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ, 3 হচ্ছে 6 এর প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ, 5 হচ্ছে 10 এর প্রি ইমেজ, কিন্তু 2 হচ্ছে একটা ইমেজ, 1 এর জন্য ইমেজ, 6 হচ্ছে 3 এর জন্য ইমেজ, 10 হচ্ছে 5 এর জন্য ইমেজ। তো ইমেজগুলো হচ্ছে রেঞ্জের উপাদান, ইমেজগুলোকে নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে রেঞ্জ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ হচ্ছে কোডোমেনের মধ্যে থাকবে। তো সর্বদাই কিন্তু রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। আবার অনেক সময় রেঞ্জ কোডোমেনের সমানও হতে পারে। কখনো রেঞ্জ কোডোমেনের বাহিরে যাবে না, রেঞ্জ কোডোমেনের সমান হতে পারে অথবা তার ভিতরে থাকবে। রেঞ্জের একটি পরিসীমা, পরিব্যাপ্তি বা হচ্ছে এরিয়াই হচ্ছে কোডোমেন, অর্থাৎ সকল সম্ভাব্য ওই ফাংশনের আউটপুটটা, সকল সম্ভাব্য যে মানগুলো আসতে পারে, সকল সম্ভাব্য যে ভ্যালু আসতে পারে সেটার এরিয়াটাই হচ্ছে কোডোমেন। আর যে এক্স্যাক্টলি যেই ভ্যালুগুলো আসে বা আউটপুটগুলো আসে সেইটাই হচ্ছে রেঞ্জ, তাদের নিয়ে গঠিত সেটি হচ্ছে রেঞ্জ। এবার আমরা বুঝবো যে ফাংশন কখন বিদ্যমান এবং ফাংশন কখন বিদ্যমান নয়। ফাংশন হতে হলে অবশ্যই প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হতে হবে, অর্থাৎ প্রথম উপাদান দুইটা সদস্য ক্রোমোজোমের প্রথম উপাদান একই হওয়া যাবে না। এটা আমরা আরেকটিভাবে বুঝবো, তোমাদের যে পরীক্ষায় রেজাল্ট করা হয়, এসএসসি পরীক্ষায় বা জেএসসি পরীক্ষায় যে রেজাল্ট করা হয়, সেই রেজাল্টে আমরা দেখেছি যে তোমরাও জেনে থাকবে, যেমন হচ্ছে 50 থেকে 59 পর্যন্ত এটাকে বলা হচ্ছে বি গ্রেড, তারপরে 60 থেকে 69 পর্যন্ত এটাকে বলা হচ্ছিল এ মাইনাস, তারপর 70 থেকে 79 পর্যন্ত এই গ্রেডটাকে বলা হয় এ, এবং 80 থেকে 100 পর্যন্ত এটাকে বলা হচ্ছিল এ প্লাস। আমরা আর বেশি দূর গেলাম না, এর আগেরও অনেকগুলো গ্রেড আছে। তো আমরা এ কয়টা গ্রেডকে নিয়ে আমরা একটা চিন্তা করি। তো কি করা হয়, পরীক্ষা মনে করি এটা ফলাফল করা হয় একটা কম্পিউটারের সফটওয়্যার দিয়ে। আসলে ফাংশনের ধারণাটা বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ে। তোমরা জানো যে এই ফলাফলগুলো করা হয় একটা কম্পিউটারের সফটওয়্যারকে অপারেট করে। তো সেই কম্পিউটারে অনেকগুলো ফাংশন, অনেক ফাংশনের কম্বিনেশনে একটা ইনপুট দিলে সেই ফাংশনের কম্বিনেশনে কিন্তু একটা কম্পিউটার আউটপুটে একটা সিদ্ধান্ত দেয়। তো এখানে যখন 50 ইনপুট করা হচ্ছিল তখন তোমাকে আউটপুটে দিচ্ছিল বি গ্রেড। তো যখন 60 ইনপুট করা হয় তখন এই মেশিনটা অটোমেটিকই এ মাইনাস দেয়। এগুলোর আবার পয়েন্ট আছে, তো আমি ধরছি এভাবে। তো 70 যখন ইনপুট করা হয় তখন সেটা দেয় এ, 80 যখন ইনপুট করা হয় তখন সেটা দিচ্ছে অটোমেটিক্যালি এ প্লাস। এখন কোনো স্টুডেন্টের নাম্বার 80 আপ আছে, 85, তাহলেও কিন্তু তাকে দিবে এ প্লাস। তাহলে আমরা দেখছি যে এখানে কখনো একটা স্টুডেন্ট 50 পেয়ে কখনো এ প্লাস পাবে না, 50-র জন্য কিন্তু বি, 50 থেকে 59 পর্যন্ত এর মিডিলে যে ইগুলো আছে সবই কিন্তু বি গ্রেড। আবার 80 থেকে 80 আপ 100 পর্যন্ত তখন কিন্তু সে এ প্লাস পাচ্ছে, 81 এ প্লাস, 85 এ প্লাস, 100 এ প্লাস। কখনো কিন্তু এই ফাংশনটা, এই মেশিনটা 100-এর আপ নাম্বার দিলে, অর্থাৎ 110 দিলে এটা কিন্তু তখন কাজ করবে না, তখন হচ্ছে ইনভ্যালিড দেখাবে। আবার যদি এখানে মাইনাস কোনো নাম্বার ইনপুট করা হয় তাহলে কিন্তু কোনো আউটপুট আসবে না। তাহলে এই ফাংশনটা ভ্যালিড বা বিদ্যমান কখন, 0 থেকে শুরু করে 100 পর্যন্ত এই মানগুলোকে, এই সংখ্যাগুলোকে যদি এখানে ইনপুট করা হয় তাহলে সে বাস্তবে আউটপুট দিবে। এইভাবে এই মেশিনটাকে, ক্যালকুলেশন করার মেশিনটাকে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে সে কাজ করবে। ডোমেনের ভ্যালুগুলো হবে 0 থেকে শুরু করে 100 পর্যন্ত। নেগেটিভ মানও এখানে ইনপুট দিলে নেবে না, বাস্তবে সে আউটপুট দিবে না, এবং 100-এর উপরও মানগুলো দিলে সে আউটপুট দিবে না। সে হতে পারে, কিন্তু এখানে আবার একটা লক্ষণীয় যে 50 ইনপুট দিলে কাউকে দিচ্ছে বি গ্রেড, আবার 50 ইনপুট দিলে কাউকে দিবে এ প্লাস, তা কিন্তু দিবে না।
একটা সদস্যের জন্য অর্থাৎ একটা মানের জন্য কখনোই দুইটা আউটপুট পাওয়া যাবে না। একটা মানের জন্য একটাই আউটপুট পাওয়া যেতে পারে, দুইটা মানের জন্য একটা আউটপুট পাওয়া যেতে পারে। আমরা 80-র জন্য পাবো A+, 85-র জন্যও পাবো A+। তাহলে দুইটার জন্য একটাই আউটপুট হতে পারে, কিন্তু একটার জন্য কখনো দুইটা আউটপুট হবে না। ব্যাপারটাকে আরও সহজভাবে বলার জন্য আমি একটি মেশিন কল্পনা করতে পারি। ধরে নিলাম এটা একটি মেশিন, যে মেশিনে আমরা এখানে যদি ধরে নিলাম এখানে সরিষা দিলে সে সরিষার তেল দেয়, তিল দিলে ইনপুট করলে তিলের তেল দেয়। কখনো তিল দিলে সরিষার তেল, আমরা কখনোই কিন্তু তিল থেকে সরিষার তেল আমরা পেতে পারি না। আবার এখানে যদি নারিকেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই মেশিনটা নারিকেলের তেল বানাতে পারে না, এই মেশিনটা শুধু সরিষা আর তিলেরই তেল বানাতে পারে। তাহলে কি হলো, এই মেশিনটা সরিষা এবং তিলের জন্য এটা হচ্ছে ভ্যালিড, সে বাস্তবে আউটপুট দিবে, অন্য কোনোর জন্য আউটপুট দিবে না। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ফাংশন তখনই বিদ্যমান হবে যখন তার ইনপুট আমরা দিব, তার জন্য একটা বাস্তব আউটপুট পাবো, তাহলে সেই ফাংশনটা বিদ্যমান হবে। আর একটা ক্ষেত্রে আমরা বলবো এখানে এমন কিছু ইনপুট দেওয়া যাবে না যার আউটপুট পাওয়া যাবে। যেমন নেগেটিভ আমরা ধরে নিলাম, -35 আমরা ইনপুট দিলাম, তাহলে এর জন্য আমরা কোনো আউটপুট পাবো না, তাহলে এটার জন্য ফাংশন বিদ্যমান হবে না। তাহলে একটা ফাংশন কখন বিদ্যমান হচ্ছে, যখন ডোমেনের সবগুলো উপাদানের জন্য আমরা আউটপুট পাবো, তখন সেটা ফাংশন হবে। ডোমেনের কোনো এলিমেন্ট বাদ যাওয়া যাবে না, সবার জন্য আউটপুট পেতে হবে। এখানে এটার জন্য আমরা আউটপুট পাচ্ছি না, তাহলে এটা ফাংশন নয়, এর জন্য ফাংশন নয়, কিন্তু এই সংখ্যাগুলোর জন্য সে ফাংশন। তাহলে ডোমেনের সকল এলিমেন্টের জন্য আমাদেরকে বাস্তবে আউটপুট পেতে হবে এবং কোনো এলিমেন্টকে ফাঁকা থাকা যাবে না এবং বাস্তবে আউটপুট তার পেতে হবে, তাহলে আমাদের একটা সেটা ফাংশনটা বিদ্যমান থাকবে। এখন আমরা দেখব কি ধরনের ক্ষেত্রে তাহলে ফাংশনটা বিদ্যমান হচ্ছে, ফাংশনের বাস্তবে অস্তিত্ব থাকছে, এবং কি ধরনের ক্ষেত্রে ফাংশন বিদ্যমান হচ্ছে না। যেমন ABC এটা হচ্ছে ডোমেন সেট, তার জন্য আমাদের আউটপুট আছে 1 2 3, এটা একটি ফাংশন, এটা ফাংশন ABC, এটা 1 2 3 4, এখানে এটাও একটি ফাংশন ABC 1 2 3 4, ধরে নিলাম সি এর ভ্যালুটাও হচ্ছে 2, তাহলে এটাও একটা ফাংশন। কিন্তু তাহলে আমরা পাচ্ছি কি, এটাও ফাংশন, এটাও ফাংশন, কিন্তু যদি এরকম হয় ABC যার জন্য এলিমেন্ট 1 2, সিটা ফাঁকা থাকছে, এইটা কোনো ফাংশন হবে না। ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আউটপুট পেতে হবে, তাহলে আমরা এখানে ফাঁকা পাচ্ছি, এটা ফাংশন নাই। এখানে থাকতে পারে ফাঁকা, রেঞ্জগুলো কম থাকবে, কোডোমেনের মধ্যে থাকবে, রেঞ্জ কোডোমেনের উপসেট হবে, কিন্তু ডোমেন কখনো ফাঁকা থাকা যাবে না, তাহলে সেটা ফাংশন হবে না। এখানে দুইটা ডোমেনের দুইটা এলিমেন্টের জন্য একই আউটপুট পেতে পারি, সেটাও ফাংশন, কিন্তু কখনোই ফাঁকা থাকা যাবে না, তাহলে এটা ফাংশন নয়। আবার ফাংশন নয় কখন, ধরে নিলাম ABC যেখানে 1 2 3 4, এর জন্য এর জন্য 1, বি এর জন্য 2, আবার বি এর জন্য 3, সি এর জন্য আউটপুট আমরা পেয়েছি 4। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি এর অর্থাৎ ডোমেনের একটা এলিমেন্টের জন্য দুইটা আউটপুট, তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না। অর্থাৎ বাস্তবে কিন্তু একটা থেকে একই জিনিস পাওয়া সম্ভব, একটা থেকে কখনো কিন্তু দুইটা জিনিস পাবো না। আমরা তিল দিয়েছি, সরিষার তেল আমরা কখনো পাবো না, তাহলে বা 80 নম্বর দিয়েছি তখন আমরা পেয়েছি A+, আবার কেউ 80 নম্বর দিয়েছে সে পেয়েছে A-, সেটা কিন্তু হতে পারে না। এখানকার দুইটা ভ্যালুর জন্য একটা আউটপুট আসতে পারে, যেমন 80তেও A+ আসতে পারে, 85এও A+ আসতে পারে, তখন সেটা ফাংশন। কিন্তু যদি একই মানের জন্য দুইটা রেজাল্ট আসে তাহলে সেটা ফাংশন না, এটা ফাংশন হবে না। তাহলে আমরা ফাংশন হবে না কখন দেখতে পাচ্ছি, ডোমেনের কোনো এলিমেন্ট ফাঁকা থাকা যাবে না, অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আউটপুট পেতে হবে, তাহলে সেটা ফাংশন হবে। যদি ডোমেনের কোনো এলিমেন্ট ফাঁকা থাকে অর্থাৎ যার আউটপুট নাই, সেটা ফাংশন হবে না।
আবার একই উপাদানের জন্য দুইটা যদি আউটপুট পাই তাহলে সেটা ফাংশন হবে না। তাহলে এই দুই ক্ষেত্র ছাড়া বাকি সবগুলোতেই আমরা বলবো যে ফাংশনটা বিদ্যমান আছে। আমরা প্রথম যে সেট দুটো নিয়েছিলাম, যে অন্যটা নিয়েছিলাম, গঠন করেছিলাম, সেটা ছিল এরকম যে 1 2 তারপরে 3 6 এবং 5 10, যেখানে এরকম আমাদের ছিল 1 3 5, এখানে ছিল আমাদের 2 6 এবং 10, আরেকটি উপাদান ছিল বি সেটের 14। তো এখানে 1 এর সাথে কানেক্টেড 2, 3 আউটপুট হচ্ছে 6 এবং 5 এর আউটপুট 10। যদি আমরা এই সেটটাকে উল্টিয়ে দিই, অর্থাৎ 2 6 10 14, তার জন্য 1 3 5, অর্থাৎ এইটা কিন্তু আমাদের ফাঁকা থাকছে। তাহলে ফাঁকা থাকলে তো সেটা ফাংশন হবে না, অর্থাৎ ডোমেনের এই এলিমেন্টও ব্যবহার হতে হবে। তাহলে আমরা যখন এইটাকে আমরা বিপরীত করছি তখন সেটা ফাংশন নয়। কখন সেটা ফাংশন হবে? যদি এইটার ক্ষেত্রে হতো, অর্থাৎ তার যদি এই 14 এলিমেন্টটা কোডোমেনে না থাকতো তাহলে কি হতো? 1 3 5 এবং সেখানে 2 6 এবং 10, 1 এর জন্য 2, 3 এর জন্য 6 এবং 5 এর জন্য 10। এটাকে যদি আমরা উল্টাতাম তাহলে 2 6 10 এবং এখানে আমরা পেতাম 1 3 5। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে বিপরীত করি তাহলে কিন্তু এখানে একটি ফাংশন তৈরি হবে। তো আমরা একটা ফাংশনকে বা অন্যয়কে যদি আমরা এর সদস্য ক্রোমোজোমগুলোর দ্বিতীয় উপাদানকে প্রথম উপাদান, প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদান বানাই, তাহলে সেটা হয়ে যাবে তার বিপরীত অন্যয় বা বিপরীত ফাংশন। তো এখানে দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রে কিন্তু বিপরীত অন্যয় বা বিপরীত ফাংশন হবে না। কোন ক্ষেত্রে হলো? শুধুমাত্র এই ক্ষেত্রে হলো। এটার ক্ষেত্রে কিন্তু হয়নি। এটা কিন্তু একটি ফাংশন ছিল, এটা ফাংশন ছিল একটার সাথে একটা কানেক্টেড। এই ধরনের ফাংশনকে আমরা বলবো এক এক ফাংশন। একটা ইনপুট দিলে যদি একটা মাত্র আউটপুট পাওয়া যায়, একটার সাথে একটা, দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট নয়, বা একটা ইনপুট দিলে একটা মাত্র আউটপুট, একটা ইনপুটের জন্য একটা আউটপুট, তখন সেই ধরনের ফাংশনকে আমরা বলবো এক এক ফাংশন। তো এটা এক এক ফাংশন ছিল, কিন্তু এই এলিমেন্টটা বাদ পড়ে গিয়েছিল, তাই আমরা এটাকে বিপরীত ফাংশন করতে পারিনি, এটার বিপরীত ফাংশন হয়নি। কিন্তু যখন এরকম ঘটনা ছিল, এটাও কিন্তু একটা এক এক ফাংশন, কিন্তু যখন এটার বিপরীত ফাংশন, এটা যখন আমরা ডোমেনগুলোকে রেঞ্জগুলোকে ডোমেন করেছি, তখন কিন্তু আবার এটা বিপরীতভাবেও ফাংশন হয়ে গেছে। তাহলে এইটা যদি এফ একটা ফাংশন হয় তাহলে এটা হবে এফ ইনভার্স ফাংশন। তো আমরা বিপরীত ফাংশন কখন পাচ্ছি? যখন এটা এক এক ফাংশন, এবং আসলে তো এটা ছিল কি কোডোমেন, আর এতটুকু নিয়ে যে সেটটা ছিল 2 6 10, সেটা হচ্ছে রেঞ্জ। তো যখন রেঞ্জ আর কোডোমেন সমান, রেঞ্জ ইকুয়াল কোডোমেন, তখন কিন্তু এই ফাংশনটাকে আমরা বলছি সার্বিক ফাংশন। যখন সার্বিক ফাংশন হবে তখনই শুধুমাত্র বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। এখানে কিন্তু এক এক ফাংশন ছিল, কিন্তু এটার কোনো প্রি ইমেজ ছিল না, যার কারণে এটা সার্বিক ফাংশন নয়। এখানকার রেঞ্জ যেটা, এই রেঞ্জটা হচ্ছে কোডোমেনের, এখানকার যেটা রেঞ্জ 2 6 10, এই রেঞ্জটা হচ্ছে কোডোমেনের একটা উপসেট। আর এখানে হচ্ছে কি কোডোমেন ইকুয়াল রেঞ্জ। তাহলে যখন কোডোমেন ইকুয়াল রেঞ্জ হবে তখন আমরা বলবো ওই ফাংশনটা হচ্ছে সার্বিক ফাংশন। আর এটা হচ্ছে সার্বিক ফাংশন, বা ওটাকে বলবো আমরা অন টু ফাংশন, আর এটা হচ্ছে ইন টু ফাংশন। তো অন টু ফাংশন হলেই কেবলমাত্র আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো। তাহলে বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে কখন? যখন ফাংশনটি এক এক এবং একই সাথে সার্বিক হবে, তখন সেই ফাংশনের আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো। তো ডোমেন আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যে কোনো ফাংশনের ডোমেন নির্ণয় করার জন্য আমরা দুইটা শর্তকে ফলো করব। দুটো শর্ত মানে দেখব যে এক্স এর কোন কোন মানের জন্য ফাংশনটা ইনভ্যালিড, ফাংশনটা বাস্তবে বিদ্যমান নয়, অসংজ্ঞায়িত, সেই মানগুলোকে, অর্থাৎ অল্প কিছু মানের জন্য যদি ফাংশনটা বিদ্যমান না হয়, অনেক মানের জন্যই ফাংশনটা বিদ্যমান
অল্প কিছু মানের জন্য ফাংশনটা যদি বিদ্যমান না হয়, তাহলে আমরা খুঁজে বের করব ওই অল্প কিছু মানগুলো কি কি। ওই অল্প কিছু মানগুলো বাস্তবে যত মান আছে সেইগুলোর থেকে বাদ দিয়ে দেবো, তাহলে বাকি মানগুলোই হবে হচ্ছে ওই ফাংশনের ডোমেন। আরেকটা ভাবে, যখন দেখব যে ফাংশনের অধিকাংশ মানগুলোই, অর্থাৎ এক্সের অধিকাংশ মানের জন্যই ফাংশনটা ইনভ্যালিড বা বিদ্যমান নয়, অল্প কিছু মানের জন্য ফাংশনটা বিদ্যমান, তখন সেই অল্প কিছু মানগুলো আমরা বের করব, সেই মানগুলোই হবে সেই ফাংশনের ডোমেন। আমরা জানি একটি ভগ্নাংশের যদি হর 0 হয়, 1/0 ইকুয়াল কত হবে, তাহলে অসংজ্ঞায়িত। তখন এটা অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ বিদ্যমান হবে না। তাহলে এখানে x এর মান যদি 1 হয়, তাহলে 1 1 কেটে গেলে কত হচ্ছে 0, তাহলে 1/0 ইকুয়াল অসংজ্ঞায়িত। তাহলে x এর মান যদি 1 হয়, এইটা যদি 0 আসে, তাহলে সেই ফাংশনটা বিদ্যমান হবে না। তাহলে আমরা লিখব এখানে x - 1 ইকুয়াল 0 হলে আমরা বের করলাম যে কোন মানের জন্য এই ফাংশনটি অসংজ্ঞায়িত, সেই মানটা বের করব। সেই মানটা বাস্তব সংখ্যা থেকে, বাস্তব মানগুলো থেকে বিয়োগ দিয়ে দেবো, দিয়ে যা পাবো সেটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। তাহলে x - 1 ইকুয়াল 0 হলে f অফ x অসংজ্ঞায়িত হয়। তাহলে কি, অতএব আমরা লিখতে পারি x - 1 is not equal 0, that's equal x is not equal 1। অতএব ডোমেন আমরা কি পাচ্ছি, ডোমেনটা পাবো r বাদ 1। তাহলে এই ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, যত বাস্তবে মান আছে সেখান থেকে 1 বাদ দিলে 1 বাদে যত মান আছে সবার জন্যই ওই ফাংশনটি বিদ্যমান। তো এই ফাংশনে আমাদেরকে ডোমেন নির্ণয় করতে হবে। তো আমরা জানি রুটের মধ্যে সর্বদাই কিন্তু ধনাত্মক, অর্থাৎ 0 বা 0-র চাইতে বড় সংখ্যা থাকলে সেটা সংজ্ঞায়িত, রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা থাকলে সেটা সংজ্ঞায়িত নয়। তাহলে এইটা রুটের মধ্যে যেটা আছে সেটা কি হবে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখানে f অফ x ইজ ইন r হবে যদি এবং কেবল যদি x - 1 is greater than or equal 0 হয়। অতএব x is greater than or equal 1 হয়। অতএব ডোমেন কি পাবো আমরা, x is in R such that x is greater than or equal 1। তো x এর মান কোথার থেকে, 1 বা 1 এর চাইতে বড় থেকে শুরু করে যত মান আছে সবগুলো, এটাকে আমরা ইন্টারভাল দিয়ে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি এভাবে, এটা ক্লোজ ইন্টারভাল 1 থেকে শুরু এবং সেটা পজিটিভ ইনফিনিটির দিকে চলে গেছে, এবং সেটা ওপেন ইন্টারভাল। কতদূর যে আসলে শেষ হয়েছে সেটা বলা মুশকিল, এবং সেটা শুরু হয়েছে এক্স্যাক্টলি 1 থেকে। আমরা এই ইন্টারভাল বা ব্যবধি সম্পর্কে বিগত লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেখানে দেখে নিবে। তো এখানে আমরা ডোমেন পেলাম কি, 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। ধরে নিলাম এটা একটি ফাংশন। এইরকম ক্ষেত্রে আমরা ডোমেনটা কিভাবে নির্ণয় করব, তো আমরা লিখব কি, এখানে f অফ x ইজ ইন r হবে যদি ও কেবল যদি x স্কোয়ার মাইনাস 9 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়। অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, দ্যাটস ইকুয়াল x স্কোয়ার, আমরা এটাকে এভাবে প্রকাশ করব, ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 or x plus 3 into x minus 3 is greater than or equal 0 হয়। এখানে আমরা x এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে আমরা পাবো এখান থেকে -3 এবং একটা হচ্ছে +3। তো এই দুটার গুণফল হতে হবে কি, 0-র চাইতে বড় বা সমান। তো এইখান থেকে আমরা কিন্তু দুইটা ইকুয়েশন পাই, একটা x + 3 = 0 অথবা x - 3 = 0, x = -3, x = 3। আবার আমরা পাবো x + 3 × x - 3 is greater than 0। মানে
ইকুয়াল ধরে আমরা দুটা মান পেয়ে যাচ্ছি। এখন গ্রেটার দেন কখন এই দুটার গুণফল 0-র চাইতে বড় হবে সেটা আমরা নির্ণয় করব। তো অসমতাগুলোকে কিভাবে সলভ করতে হয় দেখো, এই দুটার গুণফল, দুইটা সংখ্যার গুণফল কখন 0-র চাইতে বড় হবে। আমরা জানি পজিটিভ পজিটিভ প্লাসে প্লাসে কি হয়, প্লাস 0-র চাইতে বড়, মাইনাসে মাইনাসে প্লাস সেটাও 0-র চাইতে বড়। প্লাস আর মাইনাসে গুণ করলে দুটার মধ্যে একটা যদি পজিটিভ এবং একটা নেগেটিভ হয় তাহলে সেটা গুণফলটা 0-র চাইতে কম হবে। তাহলে এইখানে আমরা সেটাকে বাস্তবে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে এখানে বসিয়ে বসিয়ে দেখব যে কার কার জন্য এই দুটার গুণফল 0-র চাইতে বড় হয়, সেই সংখ্যাগুলোই হবে আমাদের ডোমেন। তো সেটা করার জন্য আমরা এর নিচে থাকে লিখব লক্ষ্য করি এক্স এর মানগুলো কীরকম হবে, তারপরে x+3 এর চিহ্ন, তারপরে x-3 এর চিহ্ন এবং x+3 ইন্টু x-3 এর চিহ্ন। তো এখানে আমরা যে দুটা মান বের করেছি এই দুটা মানের মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে -3। আমরা একটা সংখ্যা রেখা যদি দাগিয়ে নিই তাহলে এটা বোঝানোর সুবিধা হবে 0। তো আমাদের মান দুইটা আছে কি, একটি হচ্ছে +3 ধরে নিলাম, একটি হচ্ছে -3। তো x এর মান দুইটা আমরা পেয়েছি, এই দুটার মধ্যে ছোট মানটা কোনটা, এটা আমরা দুটা মান পেয়েছি, ক্লোজ ইন্টারভাল এক্স্যাক্টলি সেই পয়েন্টগুলোকে আমরা নিব যেহেতু সমান আছে। তো x এর মান -3, তো -3-র চাইতেও ছোট মানগুলো যদি হয় তাহলে এই দুটার চিহ্ন কি কি আসবে এবং তাদের গুণফল কি হবে। তো আমরা কি করব, এখানে আমরা পেয়েছি x = -3। তো x এর মান যদি x is less than যদি -3 হয়, x এর মান যদি -3-র চাইতেও ছোট হয়, অর্থাৎ সংখ্যা রেখার এই মানগুলো যদি হয় নেগেটিভ দিকে আসে, যদি ধরে নিলাম x এর মান -3-র চাইতে ছোট -4, তো -4 যদি এখানে বসাই তাহলে এটার বিয়োগফলটা আমরা পাচ্ছি, চিহ্ন পাচ্ছি নেগেটিভ। এখানে যদি -4 বসাই তাহলেও সেটা বিয়োগফল আমরা যোগ করলে পাবো কত, মাইনাস পাবো -7 বা মাইনাস, আমরা শুধু চিহ্নটা নিব, তাহলে মাইনাসে মাইনাসে কত পাচ্ছি আমরা, প্লাস। এই দুটার গুণফল আমরা প্লাস পাচ্ছি। আবার এইটাকে আমরা এপার নিয়ে আসবো, অর্থাৎ -3 is less than আমাদের আরেকটি মান আছে 3, অর্থাৎ x এর মান -3-র চাইতে বড়, 3-র চাইতে ছোট। তাহলে কত পাবো আমরা, এই ব্যবধির মধ্যে 3-র চাইতে বড়, 3 না 3-র চাইতে বড়, -3-র চাইতে বড় এবং 3 অপেক্ষা ছোট। আমরা তো ইকুয়াল মান বের করে নিয়েছি, সেগুলো তো হবেই। তো আমরা এখন এই রেঞ্জের মধ্যে, এই ব্যবধির মধ্যে -3-র চাইতে বড়, 3-র চাইতে ছোট সেই মান একটা নিব, ধরে নিলাম 0। তো 0 যদি এখানে বসাই তাহলে এর চিহ্নটা আমরা পাবো প্লাস এবং এর চিহ্ন আমরা পাবো মাইনাস, সেই ক্ষেত্রে প্লাসে মাইনাসে আমরা পাচ্ছি মাইনাস। এবার আরেকটি 3-র চাইতে যদি বড় হয় x এর মান, আমরা এই পর্যন্ত সব মানগুলো আমরা টেস্ট করে দেখলাম কোন মানগুলো আমাদের হচ্ছে বা হবে না। এবার আমরা 3-র চাইতে বড় সকল মানগুলো নিয়ে দেখব, অর্থাৎ তাহলে আমরা সংখ্যা রেখার সব মানগুলো, বাস্তবে যত সংখ্যা আছে সব মানগুলোই এখানে আমরা বসিয়ে বসিয়ে দেখতে আমরা পাচ্ছি যে কোন মানগুলো জন্য আমাদের এই দুটার গুণফল ইজ গ্রেটার দেন 0 হবে। তাহলে এখন আমরা কি করব, আমরা এর মধ্যে নিয়েছি এবার 3-র চাইতেও বড় নেব, তাহলে x ইজ গ্রেটার দেন যদি, বা এরকমভাবে লিখব 3, আমরা সবসময় এভাবে একটা ক্রমানুসারে লিখছি, x যখন -3 ইজ লেস দেন দিয়ে -3-কে আবার এপার আনলাম, x মিডলে নিলাম, xটা আবার 3 সাইজে ছোট, 3-কে আবার এপার আনবো, 3 ইজ লেস দেন x, বা x ইজ গ্রেটার দেন যদি 3 হয়,
3 ইজ লেস দেন এক্স বা এক্স ইজ গ্রেটার দেন যদি 3 হয়, 3 যদি এক্সের মান যদি 3 চাইতে বড় হয়, ধরে নিলাম 4, তাহলে এখানে যদি বসাই 4 প্লাস 4, তাহলে এখানে পাবো প্লাস, এখানে যদি প্লাস 4 বসাই তাহলে এখানেও আমি পাবো প্লাস, তাহলে প্লাসে প্লাসে আমরা কি পাচ্ছি, প্লাস। তো কখন গ্রেটার দেন 0 পাচ্ছি, যখন এই কন্ডিশান এবং এই কন্ডিশানকে আমরা যখন নিচ্ছি তখন। তাহলে অতএব এক্স ইজ লেস দেন -3 অথবা দুইটা কন্ডিশনের জন্যই কিন্তু আমরা পজিটিভ পেয়েছি, গ্রেটার দেন 0, অথবা এক্স ইজ গ্রেটার দেন 3 এর জন্য এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইজ গ্রেটার দেন 0। তাহলে অতএব এক্স ইজ, আমাদের এক্সের আরও দুইটা মান ছিল, ইকুয়াল দিয়েও ছিল, ইকুয়াল -3 এবং ইকুয়াল 3, তাহলে ইকুয়ালটা এর সাথে আমরা যুক্ত করে দিই, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল -3 অথবা এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3 এর জন্য আমরা পাচ্ছি কি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এখন আমরা এই দুটাকে একত্রিত করলেই আমরা পাবো ডোমেন। অতএব তাহলে এক্স এর এই মানের জন্য এবং এই মানের জন্য আমরা পাচ্ছি কি এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে ওটা সত্য। তাহলে অতএব ডোমেন আমরা এখান থেকে লিখতে পারি কি এক্স ইজ ইন আর সাচ দ্যাট এক্স ইজ লেস দেন অর ইকুয়াল -3, এবং তোমরা জানো যে অথবা থাকলে ইউনিয়ন হয়, আমি গত লেকচারে গত চ্যাপ্টারে শিখিয়েছি। আর এখানে আমরা লিখব কি এক্স ইজ ইন আর সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3। তো আসলে সংখ্যা রেখায় এই দুটা কতটুকু, এর মধ্যে কমন কোনো বা সংযোগ ঘটানো যায় কিনা, এর মধ্যে কমন কিছু আছে কিনা দেখতে হবে আমাদের। তো এটা মানে কি এক্স এর মান -3 থেকে শুরু করে বাম দিকে সবগুলো, আর এক্স এর মান এখানে বোঝাচ্ছে কি 3 থেকে শুরু করে সবগুলো ওই দিকে। তো এখানে মিডিলে কোনো মান নাই, এদের মধ্যে কোনো কমন নাই, একটা চলে গেছে এইদিকে একটা এইদিকে। এটাকে যদি আমরা ইন্টারভাল দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি -∞ থেকে -3, এটা ক্লোজ ইন্টারভাল ইউনিয়ন, এটা আমরা লিখব 3 থেকে এটা ক্লোজ ইন্টারভাল পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ওপেন ইন্টারভাল, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ডোমেন। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। এখানে একটি ফাংশন আছে, যে ফাংশন এফ একটি ফাংশন যেখানে এক্স থেকে এটাতে বর্ণিত একটি ফাংশন, এই ফাংশনের জন্য রেঞ্জ নির্ণয় করো, যেখানে ডোমেন এক্স ইকুয়াল 1 2 3, ডোমেনের মান দেওয়া আছে, সেখান থেকে আমরা রেঞ্জ নির্ণয় করব। দেওয়া আছে এফ সাচ দ্যাট এক্স থেকে 2x² প্লাস 1 এ বর্ণিত একটি ফাংশন, অতএব আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল 2x² প্লাস 1। এখন তাহলে আমরা ডোমেনের সব উপাদানের জন্য এফ অফ 1 ইকুয়াল 2 ইন্টু 1² প্লাস 1, 2 আর 3 আমরা পাচ্ছি। আবার এফ অফ 2 ইকুয়াল 2 ইন্টু 2² প্লাস 1, 2 2 4, 4 2 8 9। এফ অফ 3 ইকুয়াল আমরা পাবো 2 ইন্টু 3² প্লাস 1, 3 3 9, 9 2 18 19। তাহলে অতএব এই যে আমরা আউটপুট যেগুলো পেলাম, অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য যেই আউটপুটগুলো পেলাম সেগুলোই হচ্ছে রেঞ্জ। অতএব রেঞ্জ ইকুয়াল 3 9 19, এটা অ্যান্সার। এখন আমরা যখন ব্যবধি থাকবে তখন কিভাবে রেঞ্জ নির্ণয় করব। তাহলে দেওয়া আছে কি এই ফাংশনের জন্য রেঞ্জ নির্ণয় করো, যেখানে এক্স এর মানগুলো কি হবে সেই ব্যবধিটা দেওয়া আছে। এখন এটা ডোমেনে আমরা রূপান্তর করব, তাহলে আমরা লিখব এটার সমাধান কি হবে। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1, যেখানে 0 ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল 2। তাহলে এখানে x এর মান 0 ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল 2 ব্যবধিতে নির্দিষ্ট।
এই ব্যবধির মধ্যে x এর মানগুলো থাকবে। অতএব ডোমেন ইকুয়াল x is in R such that 0 is less than or equal x is less than or equal to, আমরা এটাকে লিখতে পারি এভাবে, 0-তে ক্লোজ ইন্টারভাল এবং 2-এও হচ্ছে ক্লোজ ইন্টারভাল। তো এখন f of 0 ইকুয়াল, এখানে যদি আমরা বসিয়ে দিই 3 × 0 + 1, তাহলে আমরা কত পাচ্ছি 1। f of 2 ইকুয়াল 3 × 2 + 1, 3 × 2 = 6 × 7। তাহলে এই যে ব্যবধির প্রান্তীয় মানগুলোতে আমরা রেঞ্জের প্রান্তীয় মান পাচ্ছি এইগুলো। অতএব আমরা লিখতে পারি 0 is less than or equal x is less than or equal to এর জন্য f of x, অর্থাৎ এর আউটপুটটা কার মধ্যে থাকবে, is in আমাদের ক্লোজ ইন্টারভাল 1 থেকে 7 এই ব্যবধির মধ্যে থাকবে। অতএব রেঞ্জ ইকুয়াল 1 to 7, এটা অ্যান্সার। এবার এই ফাংশনের জন্য আমরা রেঞ্জ নির্ণয় করব। তো আমরা রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরে নেব এইটা সমান সমান y। ধরি f of x ইকুয়াল 7x - 5 by x - 4 ইকুয়াল y। তো অতএব 7x - 5 by x - 4 ইকুয়াল y, অর্থাৎ y গুলোই হবে রেঞ্জ। তাহলে আমরা গুণ করলে কি পাবো, 7x - 5 ইকুয়াল xy - 4y, বা এবার আমরা x এর মানটাকে নির্ণয় করব y এর ভিত্তিতে। তো 7x, আমরা x যুক্ত পদগুলোকে বামে নিয়ে আসি আর বাকিগুলোকে ডানে পাঠাই, 5 + 5 - 4y, বা x এখানে কমন নিলাম, 7 - y ইকুয়াল 5 - 4y, বা x ইকুয়াল 5 - 4y ডিভাইডেড বাই 7 - y। তো এখানে 7 - y, নিচে আছে 7 - y, এইটা যদি 0 না হয় তাহলে কিন্তু আমরা x এর বাস্তব মান পাবো, x বিদ্যমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 7 - y is not equal 0, বা y is not equal 7 হলে x সংজ্ঞায়িত হয়। তাহলে এর জন্য এত যদি হয়, এটা not equal 0, এটা বাদে সব মানের জন্যই আমরা x এর মানগুলো বাস্তব মান পাবো। তাহলে y এর মানটা কি হতে হবে না, এটা হতে পারবে না, বাকি সব মানগুলোই হবে। অতএব y গুলোই তো আমরা ধরেছিলাম রেঞ্জ, তো y বা রেঞ্জ ইকুয়াল r বাদ 7, অর্থাৎ 7 বাদে বাকি সবগুলোই হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ।